যখনই আমরা ইরানের ইন্টারনেট নিয়ে কথা বলি আমাদের মাথায় প্রথমেই আসে শাটডাউন শব্দটা, তাই না? কিন্তু যদি বলি ব্যাপারটা এখন আর শুধু ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর চেয়েও অনেক জটিল একটা কৌশল ব্যবহার করা হচ্ছে। চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু ভেঙে দেখি। তো প্রশ্নটা সরাসরি করা যাক, ইরানে ইন্টারনেট কি আসলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়? দেখুন, এর উত্তরটা হ্যাঁ বা নাতে দেওয়া মুশকিল, কারণ আসল ঘটনা হলো তারা ইন্টারনেট বন্ধ করার চেয়েও অনেক বেশি আধুনিক আর পরিকল্পিত একটা পথ বেছে নিয়েছে। একদিকে ভাবুন পুরনো কৌশলটা, ইন্টারনেট শাটডাউন, মানে দেশকে পুরো অনলাইন দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। আর এখনকার নতুন কৌশলটা হলো ইন্টারনেট সুইচ। এখানে সংযোগটা একেবারে বন্ধ না করে বরং গ্লোবাল নেটওয়ার্ক থেকে দেশের ভেতরের একটা নিজস্ব নেটওয়ার্কে সুইচ করে ফেলা হয়। চলুন জেনে নিই এটা ঠিক কিভাবে কাজ করে। এই যে একটা অভ্যন্তরীণ বা ভেতরের নেটওয়ার্কের কথা বললাম, এটাই কিন্তু ওদের আসল তুরুপের তাস। এর একটা পোশাকি নামও আছে, জাতীয় তথ্য নেটওয়ার্ক বা ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক। আচ্ছা, চলুন তো দেখি জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে, এই জাতীয় তথ্য নেটওয়ার্ক বা এনআইএন হল ইরানের নিজেদের বানানো একটা প্রাইভেট ইন্টারনেট। মানে এটা এমন একটা সিস্টেম যেটা বাইরের দুনিয়ার ইন্টারনেটের সাথে যুক্ত না থেকেও একদম স্বাধীনভাবে কাজ করতে পারে। বলতে পারেন এটা একটা দেশের নিজস্ব ডিজিটাল জগৎ। তাহলে এই সুইচটা ঠিক কাজ করে কিভাবে? পুরো প্রক্রিয়াটা মূলত 3টে ধাপে হয়। প্রথমত, যখন দরকার হয় তখন বাইরের দুনিয়ার সাথে ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় ধাপে দেশের ভেতরের এনআইএন নেটওয়ার্কটা কিন্তু পুরোপুরি চালু থাকে। আর তার ফলে কি হয়, দেশের ভেতরের জরুরি পরিষেবা, ধরুন ব্যাংকিং, সরকারি ওয়েবসাইট বা স্থানীয় অ্যাপ, এই সব কিছু আগের মতোই স্বাভাবিকভাবে চলতে থাকে। আর এটা যে শুধু কোনো থিওরি না, তার কিন্তু প্রমাণও আছে। কিছুদিন আগে টানা 7 দিন ধরে এই ব্লকেট চালানো হয়েছে। এতেই বোঝা যায় এটা হুট করে ঘটে যাওয়া কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং এটা একটা অত্যন্ত গোছানো এবং সফল একটা ব্যবস্থা। এখন মনে প্রশ্ন আসতেই পারে, একটা দেশ কেন এত টাকা আর সময় খরচ করে এরকম একটা ডিজিটাল দুর্গ বানাবে? এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? এর পেছনের কারণটা বুঝতে হলে হয়তো শুধু এই সংখ্যাটাই যথেষ্ট। একবার ভাবুন, শত শত কোটি ডলার গত 1 দশকে শুধু এই একটা প্রজেক্টের পেছনেই এই বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে এটা কোনো ছোটখাটো বা স্বল্পমেয়াদী পরিকল্পনা নয়। এর প্রধান লক্ষ্যগুলোর মধ্যে 1 নম্বরে আছে ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা, মানে দেশের ভেতরের ডেটা আর তথ্যের আদান প্রদানের উপর পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা। আর এর মাধ্যমেই পশ্চিমা সোশ্যাল মিডিয়ার প্রভাব কমানো এবং বাইরের দুনিয়ার তথ্য থেকে দেশকে একরকম বিচ্ছিন্ন রাখাটাই মূল উদ্দেশ্য। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এটা কি আর কেনই বা বানানো হয়েছে, কিন্তু এর ফলে হচ্ছেটা কি? এই এনআইএন সিস্টেমটা এখন আসলে নিয়ন্ত্রণের একটা মারাত্মক শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে। এই টেবিলটা দেখুন, পুরনো আর নতুন ব্যবস্থার পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। আগে যেখানে নজরদারি করাটা বেশ কঠিন ছিল, এনআইএনের মাধ্যমে সেটা এখন অনেক সহজ আর ব্যাপক। আবার ধরুন ভিপিএন ব্যবহার করে নিষেধাজ্ঞা এড়ানো এখন প্রায় অসম্ভব, কারণ সেগুলো সহজেই শনাক্ত করে ব্লক করে দেওয়া যায়। আর সবচেয়ে বড় যে পরিবর্তন, সেটা হলো অর্থনীতিতে। আগের মতো দেশ স্থবির হয়ে যায় না, অভ্যন্তরীণ অর্থনৈতিক কাজকর্ম চালু রেখে নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব হচ্ছে। এই ঘটনাটা কিন্তু শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা আসলে পুরো বিশ্বের ইন্টারনেটের ভবিষ্যৎ নিয়েই একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। আমরা যে এক ও অখণ্ড বিশ্বজোড়া ইন্টারনেটের কথা ভাবি, সেই ধারণাটাই হয়তো বদলে যেতে চলেছে। পুরো বিষয়টাকে যদি এক কথায় বলতে হয়, তাহলে এই উপমাটাই হয়তো সেরা। এটা অনেকটা দেশের ভেতরে একটা ডিজিটাল দ্বীপ বানানোর মতো, যেখানে বাইরের দুনিয়ার কেউ ঢুকতে পারে না। এই একটা লাইনই কিন্তু এর ক্ষমতা আর একই সাথে এর ভয়াবহতা দুটোই বুঝিয়ে দেয়। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আমরা কি এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে একটাই গ্লোবাল ইন্টারনেটের বদলে দেশে দেশে আলাদা আলাদা খণ্ডিত ইন্টারনেট থাকবে? ইরানের এই মডেলটা হয়তো অন্য দেশগুলো অনুসরণ করতে পারে, আর সেটা হলে আমরা যে ডিজিটাল দুনিয়াকে চিনি, তার চেহারাটা হয়তো চিরদিনের জন্যই বদলে যাবে।